আলোচিত সমালোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের মামলার বিচার শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। অভিযোগ গঠন করে 8 ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। জিয়ার বিরুদ্ধে 104 জনকে গুম করে হত্যার অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। প্রসিকিউশনে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে আসামিপক্ষ। চিফ প্রসিকিউটর জানান, এ মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আওয়ামী লীগের শাসনামলে সরকার বিরোধী রাজনীতিবিদ থেকে ব্যবসায়ী কিংবা সাধারণ জনগণ সবার কাছে বড় আতঙ্ক ছিল গুম। আর গুমের প্রসঙ্গ উঠলেই আলোচনায় আসে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের নাম, যার বিরুদ্ধে 1.5 দশকে 104 জনকে গুম করে হত্যার অভিযোগে মামলা করে রাষ্ট্রপক্ষ। বুধবার আলোচিত মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আসামি জিয়াউল আহসান একক আসামি হিসেবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল আগামী 8 ফেব্রুয়ারি থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ 8 ফেব্রুয়ারি 2026 তারিখেই প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আমরা আশা করছি। এই মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি সাক্ষী দেবেন এবং এই কালচারটা কিভাবে শুরু হয়েছিল সেই সবগুলো বিষয় তিনি আদালতে তুলে ধরবেন, যাতে করে গুমের যে টোটাল স্ট্রাকচার এবং এই হত্যাকাণ্ডের সংস্কৃতি কোথায় কিভাবে শুরু হলো, কিভাবে এর বিস্তার লাভ করেছিল, এই বিষয়গুলো উঠে আসবে। কিন্তু এটা ইয়েট টু বি এক্সামিন বিফোর দি কোর্ট। রাষ্ট্রপক্ষের অভিযোগ অস্বীকার করেছে আসামিপক্ষ। এই যে প্রমোশনগুলো হয় আর্মিদের, জেনারেলদের সম্মিলিত মিটিংয়ের মাধ্যমে এই প্রমোশনগুলো হয়। এই জিয়াউল আহসান তখন পুরস্কার পেয়েছেন, তাহলে উনি কি একজন অদক্ষ সেনাপ্রধান ছিলেন? যোগ্যতা দিয়ে তারা কিন্তু প্রমোশন পায়। সুতরাং ওনার আমলেই তার এত প্রমোশন কেন হলো, আমি তো এটা ওনার কাছে জানতে চাইবো। গাজীপুর, বরগুনা ও সুন্দরবন এই 3 জায়গায় শতাধিক গুম করে হত্যার অভিযোগে গত 17 ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের 5ম দিনের আপিলের শুনানি চলছে। সকাল 10টায় 5ম দিনের আপিলের শুনানি শুরু হয়ে চলবে বিকেল 5টা পর্যন্ত। শুনানিতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন। এর আগে মঙ্গলবার চতুর্থ দিনে 211 থেকে 280 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আপিল শুনানির 4 দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন 204 জন। মঙ্গলবার 53টি আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন। প্রার্থীদের কারো কারো অভিযোগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে এই আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন করতে দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর 8,97,117 জন সদস্য। চট্টগ্রামের সাতকানিয়া বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে প্যারেড গ্রাউন্ডে বিজিবির রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এর মধ্যে বিজিবি থেকে 37,453 জন সদস্য 61টি জেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এজন্য বর্ডার গার্ড বাংলাদেশ সুপরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়েছে। এ সময় বিজিবির ভাবমূর্তি ও গৌরব রক্ষায় কাজ করতে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, মিয়ানমারের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ, আর কোনো ছাড় দেওয়া হবে না। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এতে সায়েন্স ল্যাব সংলগ্ন সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুপুর 1:45টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ওই পথে যাতায়াতকারীরা। টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ও অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সরকার সময় নিলেও কাজে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি, তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। আমাদের যেন দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করা হয়, এ বিষয়ে আমরা বিক্ষোভ মিছিল কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি করব। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের কাজ হয়ে গেছে, তারপরেও আমাদের অধ্যাদেশ জারি করতে কেন এই কালক্ষেপণ করছে সরকার। অনেকবার মন্ত্রণালয়ে মিটিং করতেছি, ওনারা বিভিন্ন প্রসেসিং দেখায় আর সময় নেই আমাদের কাছে, যার ফলে আমাদের কি হচ্ছে, আমাদের ক্যাম্পাসে পরিচয়হীনতা ভুগতেছি আমরা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ল্যাব ও তাঁতিবাজার এলাকা অবরোধ করেছেন।
দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সায়েন্স ল্যাব মোড় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ উজ্জামান। ফরহাদ, আপনার কাছে জানতে চাইবো এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, এবং এই যে অবরোধের কারণে যে যান চলাচল বন্ধ হয়ে গেছে, সেখানে সড়কে যে জনজীবনে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে সেই চিত্র আমাদের সামনে একটু তুলে ধরবেন। যে 7 কলেজের যে দাবি ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির বিষয়ে কিন্তু আজকে আমরা দেখেছি এখানে 3টি কলেজ অবরোধ করেছেন, ঢাকা কলেজ এবং ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজ। তারা 1:15টার দিকে এখানে অবস্থান নিয়েছেন। এখানে অবস্থান নেওয়ার ফলে কিন্তু এই চারপাশের এলাকার যে সড়কগুলো রয়েছে সেই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে ইমার্জেন্সি যে যানবাহনগুলো, বিশেষ করে অ্যাম্বুলেন্স, সেগুলোকে তারা ছাড় দিচ্ছে এবং তারা বলছেন যে একদম ফিক্সড ঘোষণা না আসা পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। তারা বলছেন তারা প্রায় 1.5 বছর ধরে এখানে এই তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ঘোষণা, সেই ঘোষণা বিষয়ে তারা বিভিন্ন সময় আন্দোলন করছেন, তবে পরিপূর্ণ কোনো ঘোষণা আসছে না, যার ফলশ্রুতিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন বারবার তাদেরকে ডেট দিচ্ছে, কিন্তু তাদেরকে সেই কাঙ্ক্ষিত যে তাদের যে 7 কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ কিন্তু তারা সেই জারি করছে না, যার ফলশ্রুতিতেই আজকে তারা রয়েছে। এবং আজকে কিন্তু আরও 2টা জায়গায় অবরোধ করেছে, টেকনিক্যাল এবং তাঁতিবাজার মোড়ে, সেখানেও কিন্তু শিক্ষার্থীরা রয়েছে। শিক্ষার্থীদের বলছেন যে তারা 15 জানুয়ারির আগে রাজপথে নামতে চাননি, কিন্তু সরকার থেকে তারা এখন পর্যন্ত তারা নির্ধারিত কোনো ডেট পাচ্ছেন না এবং তারা শঙ্কা প্রকাশ করছেন যে তারা আগামীকালকে যেহেতু তারা অধ্যাদেশ জারি করবে না এমন একটা তথ্য পেয়েছে, যার ফলশ্রুতিতে তারা আজকে এখানে নেমেছে এবং তারা বলছেন যে যখনই অধ্যাদেশ জারির ঘোষণা আসবে তারা এখান থেকে উঠে যাবেন। এবং এর ফলশ্রুতিতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন চারপাশের যে সড়ক এবং গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়ক দিয়ে কিন্তু ঢাকা মেডিকেল সহ শাহবাগে যাতায়াতের সড়ক, সেই সড়কগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো। আপনি একটু আপনার কাছে একটু জানতে চাই, আজকে আপনারা এখানে কি দাবিতে অবস্থান নিয়েছেন একটু বলবেন? আমরা লাইভ দিচ্ছি তো এখানে। আচ্ছা, আমরা চাচ্ছি যে আমাদের যেন দ্রুত অধ্যাদেশ জারি করা হয়। আপনারা তো জানেন যে আমরা দীর্ঘ 1.5 বছর যাবৎ অধ্যাদেশের জন্য, মানে একটা ইউনিভার্সিটির জন্য স্বতন্ত্র পরিচয়ের জন্য আন্দোলন করে যাচ্ছি। তো যেহেতু সরকার আমাদের আশ্বস্ত করেছে যে আমাদের ইউনিভার্সিটি হচ্ছে এবং সবকিছু মোটামুটি কমপ্লিট, তাহলে কেন আমাদের অধ্যাদেশ দিতে দেরি হচ্ছে? সেই দাবিতেই আমরা আজকে ব্লকেট কর্মসূচি পালন করছি। আশা করছি আমাদের দ্রুত অধ্যাদেশ দিলে আমরা এখান থেকে উঠে যাব। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে অধ্যাদেশ জারি করার সঙ্গে সঙ্গে তারা সড়ক ছেড়ে দেবেন। তো এখন পর্যন্ত সায়েন্স ল্যাব মোড় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ ফরহাদ আপনাকে। যে যাই বলুক না কেন, আগামী 12ই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়। ভোট হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স ট্যান সৌজন্য সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকার পাশাপাশি একই সঙ্গে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করবে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে ব্যাপক ভুয়া খবর ও উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার 12ই ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অঙ্গীকারে অটল রয়েছেন। প্রধান উপদেষ্টা জানান, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকার প্রচারণা চালাচ্ছে। রাজধানী বাড্ডা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী শফিকুল ইসলাম হেলালকে বিদেশি রিভলভার সহ গ্রেপ্তার করেছে র্যাব। সকালে উত্তরা র্যাব 1 এর কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের জলসুরি এলাকা থেকে মোটরসাইকেল সহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে 7 রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি রিভলভার, চাঁদাবাজির জন্য 3,26,100 টাকা, 2টি মোবাইল ফোন, একটি পকেট রাউটার উদ্ধার করা হয়। র্যাব জানায়, হেলালের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা করছিলেন। হেলাল শীর্ষ সন্ত্রাসী রবিন গ্রুপের সক্রিয় সদস্য। গুলি ভর্তি একটি বিদেশি রিভলভার, চাঁদাবাজির নগদ 3,26,100 টাকা, 2টি মোবাইল ফোন, একটি পকেট রাউটার এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করি। আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অস্ত্রটি তার নিজের বলে সে স্বীকার করে। সেনা হেফাজতে মৃত চুয়াডাঙ্গা জীবননগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান
ডাবলুর জানাজা সম্পন্ন হয়েছে। জীবননগর পৌর ঈদগাহ ময়দানে জানাজা সম্পন্ন হয়েছে। আগামীকাল দাফন হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাবলুর মরদেহের ময়না তদন্ত হয়। এদিকে স্বামীকে হারিয়ে ছোট ছোট 3 সন্তান নিয়ে ভেঙে পড়েছেন স্ত্রী জেসমিন নাহার। স্বামীর মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি তার। মঙ্গলবার দিনভর ডাবলুর মৃত্যুতে চুয়াডাঙ্গা জীবননগর উত্তাল ছিল। এখন এলাকায় চলছে শোকের মাতম। পরিবারতান্ত্রিক রাজনীতির কারণে সমাজে বৈষম্য তৈরি হয়েছে। ধর্মের অপব্যাখ্যা আর দোহাই দিয়ে নারীকে ছোট করে দেখা হচ্ছে। রাজনৈতিক দলের নীতি নির্ধারণী পর্যায়ে রাখা হচ্ছে না নারীকে। আন্দোলনে তাদেরকে সামনে রাখা হয়, অথচ প্রয়োজন ফুরালেই আর সামনে থাকে না। এমন তথ্য উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিদের কথায়। ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর অভ্যুত্থান বা ২৪-এর গণ অভ্যুত্থান, সব ক্ষেত্রেই সামনের সারিতে ছিল নারীর ভূমিকা। কিন্তু অভ্যুত্থানের পর বিজয় অর্জিত হয়ে গেলেই বরাবরই সেই নারী চলে যায় পেছনের সারিতে। তাদের আর খুঁজে পাওয়া যায় না। এটা এখন এক ধরনের নিয়মে পরিণত হয়েছে। গণ অভ্যুত্থান, বিপ্লব, প্রত্যেকটা জায়গায় দেখবেন নারীরা কিন্তু সম্মুখ সারিতে। বাট আমরা এই যে সম্মুখ সারি থেকে নারীদেরকে তুলে নেওয়ার যে একটা পাইপলাইন, এই পাইপলাইনটা পরিকল্পিতভাবে এই ৫৪ বছরে আমরা বন্ধ করে দিয়েছি। কিন্তু একই পরিবারের দুজনকে দেওয়া হয়েছে ক্রাইটেরিয়া ভেঙে, এটাও কিন্তু দেখা গেছে। কিন্তু নারীর ক্ষেত্রে কোন ক্রাইটেরিয়াতে যোগ্যতা সম্পন্ন নারীকে আটকে রাখা যাবে, এটা নিয়ে গবেষণা করে সেই গবেষণাটা কার্যকর করা হয়। এটাই হচ্ছে বাস্তবতা। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত নারী নেতৃত্ব, লৈঙ্গিক সমতা এবং রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক নীতি সংলাপেও এমন বক্তব্য উঠে এসেছে। সংলাপে অংশ নিয়ে রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা তুলে ধরেন নারীকে পেছনে রাখার নানা কথা। লিডারশিপে নারী নাই কেন? পলিটিক্যাল রাজনীতিবিদদের কাছে জিজ্ঞেস করলে, নেতৃত্বের কাছে জিজ্ঞেস করলে ওনারা বলতেন যথেষ্ট ট্রেন্ড না, তারা রাজনীতি বোঝে না। এই লিবারেশন ওয়াকটা হয় এবং ইনফরমেশনও আনতো। এছাড়াও আরো কয়েকটা কথা বলেছেন। তো তার সাথে কিন্তু তারা স্ট্রেন গান, রাইফেল এগুলি নিয়ে যুদ্ধও করেছে। তাহলে নারীর ভূমিকাটা কতখানি ছিল, একটা পুরুষের ভূমিকা কতটুকু ছিল, সেটা আপনারাই বিবেচনা করে দেখবেন। নারীরা নির্বাচন করে উঠে আসতে পারে, সেজন্য রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন বলে মত দেয়া হয়। ব্যক্তিগতভাবে আমি খুশি হতাম যদি আরো বেশি নারী নমিনেশন পেতেন, কিন্তু পার্টি মেন্টালিটি চেঞ্জ না হওয়া পর্যন্ত এটা ঠিক হবে না। নারীর সংখ্যা খুব কম, একে। দ্বিতীয়ত যারাই আছে তারা কি আসলে পলিসি মেকিং এর জায়গাটায় নিজের দলেই কতটুকু আছে, তারপরে রাষ্ট্রীয়ভাবে কতটুকু তারা অবদান রাখতে পারে, সেটা একটা প্রশ্নের বিষয়। আমরা কি সেই জায়গাগুলোতে প্রশ্ন করছি কিনা? বক্তারা বলেন, রাজনৈতিক দলে থাকলেও নীতি নির্ধারণী পর্যায়ে নারীকে রাখা হয় না। ধর্মীয়ভাবেও নারীর প্রতি নানা অবদমন চালানো হয়। আমরা যখন এই সমতার কথা বলছি, আমাদেরকে কোথায় আসলে দাঁড় করানো হয়েছে? টেকসই উন্নয়ন করতে হলে নারীকে তার যোগ্য নেতৃত্ব দিতে হবে। নির্বাচনের আগে আরেকবার চিন্তা করতে হবে সংসদে নারী নেতৃত্ব বাড়ানোর। এমনটাই উঠে এসেছে আলোচনায়। মানুষের সহজাত প্রতিভাকে বের করে হোমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 237 মৌলভীবাজার 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা এখন রয়েছি মৌলভীবাজার 3 আসনে। আমার সাথে রয়েছেন খেলাফত মজলিসের প্রধান নির্বাচন সমন্বয়কারী মোহাম্মদ হারুনুর রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি, একটা রাজনৈতিক জোটের ব্যাপার স্যাপার রয়েছে আপনাদের, সেক্ষেত্রে জামাতেরও প্রার্থী রয়েছেন। আপনারা কি মনে করছেন, আপনাদের কতটা আশাবাদী? ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাকে সংযুক্ত করার জন্য। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে আমরা আশাবাদী। আমরা 90 ভাগ এখানে আমরা ইলেকশনের একটা দুর্গুড়ায় মানুষের কাছে গেছি, আশ্বাস পেয়েছি এবং আমাদের এখানে প্রার্থী প্রিন্সিপাল মৌলানা আহমদ বেলালকেই বেশি সম্ভাবনা, 90 ভাগ সম্ভাবনা রয়েছে। আমরা আশা করি উনি এই আসনটা পেয়ে যাবেন। আর আমাদের যে প্রার্থী, উনি আজকে অনুপস্থিত থাকার কারণে আমি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক থাকার কারণে আমি ওনার পক্ষ থেকে ব্রিফ দিচ্ছি। উনি
যে কেন্দ্রতে একটা মিটিং আছে মজলিস শুরার, এই শুরার থাকার কারণে আমি ওনার কথা বলতেছি আর কি। আপনারা কি এখন আশা করছেন এই সভা এখন যেটি চলছে এর পরে কোনো সিদ্ধান্ত আসবে? জি ইনশাল্লাহ আজকেই আজ বিকালকর ভিতরেই আমাদের এই সিদ্ধান্ত চলে আসবে ইনশাল্লাহ। একটু জানতে চাইছি, ভোটের এখন পর্যন্ত আপনারা তো মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন, মানুষ কি বলছে, কি চাইছে মানুষ, কি ধরনের উন্নয়ন তাদের প্রত্যাশা? মানুষের দুর্গরা গেছি, মানুষের কিন্তু পরিবর্তন চাচ্ছে। অনেকবার মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সরকার দেখেছে, কিন্তু মানুষ এখন এইগুলাতে দেখতে চায় না। তারা চায় নতুন একজন তারুণ্যের সরকার চায়, যারা দেশ এবং আমূল পরিবর্তন নিয়ে আসবে। সেই কারণে জুলাইয়ের বিপ্লবের পর দেখছেন মানুষ ইসলামী সরকার চায়। সেই ইসলামী সরকার হিসাবে মানুষের আশা আকাঙ্ক্ষা এবং দাবি হইল যে একজন তরুণ আলিম সমাজের মধ্যে থেকে আমাদের মৌলভীবাজার 3 আসনের এমপি জননেতার জন্য আহমদ বেলাল একজন তরুণ, উনি দীর্ঘদিন ধরে এই জেলাতে এই শহর এই 3 আসনের প্রত্যঞ্চলে উনি কর্মকাণ্ড চালিয়ে গেছেন। করোনার সময় গেছেন, বন্যার সময়ে গেছেন এবং বিভিন্ন সময়ে, এবং উনি একজন সুপ্রতিষ্ঠিত মানুষ। উনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, এবং উনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একটা কমিটির সাথে জড়িত আছে, সামাজিক কাজে জড়িত আছে, বিচার কাজে জড়িত আছে। উনি সব কাজে উন্নয়নমূলক কর্মকাণ্ডে এবং সামাজিক কর্মের সার্বক্ষণিক উনি দিন-রাত কাজ করে যাচ্ছেন। তৃণমূলে আপনাদের দল কতটুকু সংগঠিত, প্রতিটি ইউনিট কতটুকু সক্রিয় রয়েছে? এই আমাদের এই আসনের মধ্যে আমরা রাজনগর এবং মৌলভীবাজার সদর নিয়ে এই আসনটা আমরা রাজনগর এবং মৌলভীবাজারে আমরা প্রতিটা ইউনিয়নে এবং সেন্টার কমিটিগুলা করতে আমরা সক্ষম হয়েছি। সাধারণ মানুষের সাড়া কেমন পাচ্ছে? একেবারে খেটে খাওয়া মানুষের সাড়া কেমন পাচ্ছে? মানুষের আশা আকাঙ্ক্ষা এবং খেটে খাওয়া মানুষের রইল কি যে তারা সুখে শান্তিতে থাকতো এবং সন্ত্রাস, দুর্নীতি, সাদাবাজি এগুলোতেই তারা মুক্ত থাকতো এবং মানুষগুলা স্বাচ্ছন্দ্যে নিরাপদে তারা ঘুমাইতে পারতো, বসবাস করতে পারতো। সেই প্রত্যাশা মানুষের, আমরা সেটাই ইসলামের আলোকে আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের প্রার্থী ইনশাল্লাহ বিজয় লাভ করবে এই আশা আকাঙ্ক্ষা। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে রয়েছে মৌলভীবাজার 3 আসনে। পরবর্তীতে আমরা যুক্ত হব বিকেল 5টার সংবাদে মৌলভীবাজার 4 আসন নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, ডিবিসি নিউজের সাথেই থাকবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে 5ম দিনের মতো চলছে আপিল শুনানি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নূপুর, জানাবেন কতজন এখন পর্যন্ত প্রার্থিতা ফিরে পেলেন, আর 5ম দিনে আপিল শুনানির সর্বশেষ জানাবেন। সেই সাথে আরেকটি বিষয় বলবেন, কিছু প্রার্থী অভিযোগ করেছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি ইসি, সেই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আপনি আমার কাছে যেটি জানতে চেয়েছেন, আসলে আপনি জানেন যে আজকে আপিল শুনানির 5ম দিন, আর 5ম দিনে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাটি ঘটেছে। প্রার্থীরা আসছেন, ইতিমধ্যে আমরা অনেক প্রার্থীর সাথে কথা বলেছি, যাদের শুনানি হয়ে গেছে তাদের সাথে কথা বলেছি। আপনাকে যদি একটু তথ্য দিয়ে রাখি, এখন পর্যন্ত শুনানি হয়েছে 50টি প্রার্থীর, সেই সাথে আমরা জানি যে 9টি তার মধ্যে প্রায় 41টি প্রার্থীর মঞ্জুর হয়েছে, নামঞ্জুর হয়েছে প্রায় 9টি, এবং অনুপস্থিত আছে 1 জন। আসলে আমরা যদি আপনাকে বলি, যে সকল প্রার্থীরা আসছেন তারা কিন্তু বরাবরই অভিযোগ করছেন, বিগত 4 দিনেই কিন্তু অভিযোগ করেছেন একই ফরম্যাটে। আজকেও যেমন তারা অভিযোগ করে বলছেন, অভিযোগের সুরেই বলছেন, বলতে গেলে তারা বলছেন যে নির্বাচন কমিশন আদৌ কি পারবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচন দিতে, প্রশ্ন রাখছেন নির্বাচন কমিশনের কাছে। সেই সাথে তারা সংশয় প্রকাশ করছেন যে আসলে নির্বাচন কমিশন কতটুকু এখন পর্যন্ত ক্যাপাবল একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। আরেকটি বিষয় তারা বলছেন যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির যে পরিস্থিতি হয়ে আছে, এই বিষয়টি নিয়েও কিন্তু তারা বলছেন, এবং তারা কিন্তু অভিযোগ করছেন যে আইন শৃঙ্খলা এখনো সক্রিয়ভাবে মাঠ পর্যায়ে তৎপর না, কাজ করতে পারছে না। তো আমি যদি বলি, আসলে এইভাবে পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই কিন্তু আজকে আপিল শুনানি হচ্ছে 5ম দিনের মতো। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বরাবরই বলে আসছে একটি সুষ্ঠু নির্বাচন দিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, এবং বিগত নির্বাচনগুলো যেহেতু প্রশ্নবিদ্ধ ছিল, সেই ক্ষেত্রে তারা সবসময় চেষ্টা করবে সর্বোচ্চ দিয়ে এবারের নির্বাচন যেন একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হয়। তো সাথী, এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবারও জানাতে পারবো দিনের। অসংখ্য ধন্যবাদ দুপুর আপনাকে।
পঞ্চগড়, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত। পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপাকে পড়েছে জেলার শীতার্ত মানুষজন। শৈত্যপ্রবাহে কাবু জেলাবাসী। তবে ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে ধীর গতিতে চলাচল করে যানবাহনগুলো। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ। এদিকে তীব্র শীতে আলু, মরিচ সহ বিভিন্ন ফসলের রোগবালাই বেড়ে গেছে। চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। জেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। ঠান্ডা হান খুবই বা কুয়াশাও খুব বাতাস বজে, এতে ঠান্ডা হান কুয়াশা বেশি হয়ে গেছে। আমার তো বা কর্ম করে খাওয়া লাগে, ঠান্ডার কারণে তো বা না ভাইয়া যায় না। কাজে যাইতে তো কষ্টই হয়। কালকের থেকে মনে করেন যে আজকে বাতাস বেশি, ঠান্ডা বেশি, তো আস্তে আস্তে ঠান্ডাটা বাড়তেছে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের দেশপ্রেমিক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আর রাশিয়া বলেছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনা অগ্রহণযোগ্য। এবার ইরানের বিক্ষোভে আরও ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের দেশপ্রেমিক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। ইরানের বিক্ষোভকারীরা দেশপ্রেমিক, নিজেদের প্রতিষ্ঠান দখল নিন, হত্যা ও নিপীড়নকারীদের নাম মনে রাখুন। ইরান সরকারকে চরম মূল্য দিতে হবে। ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র খুব কঠোর পদক্ষেপ নেবে বলে সতর্ক করেছেন ট্রাম্প। বিক্ষোভকারীদের উপর হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করা হয়েছে। ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর ইস্যুতে উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির প্রধান অ্যাগনেস ক্যালামার্ট বলেন, এ ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে। এদিকে ইরানে নতুন করে সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এমন অবস্থানে তীব্র সমালোচনা করে বলেছে, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আবারও হামলা চালানো হলে তা মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়লে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে কাতার। মঙ্গলবার দোহায় এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সম্ভাব্য বিপর্যয় এড়ানোর আহ্বান জানান। অন্যদিকে সামরিক হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র অজুহাত তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তেহরানের। চলমান বিক্ষোভে মৃতের সংখ্যা 2000 ছাড়িয়েছে বলে জানিয়েছে ইরান সরকার। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। থাইল্যান্ডের নাখন রাসাসীমা প্রদেশে চলন্ত ট্রেনের উপর ক্রেন পড়ে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে। আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। রাজধানী ব্যাংকক থেকে নাখন রাসাসীমা যাওয়ার পথে নির্মাণাধীন প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়লে ট্রেনটি লাইনচ্যুত হয়। পুলিশ জানায়, উচ্চগতির রেল প্রকল্পে ব্যবহৃত ক্রেনটি ট্রেনের একটি বগির উপর পড়ে। দুর্ঘটনার পর ট্রেনের একটি অংশে আগুন ধরে গেলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় অন্তত 79 জন আহত হয়েছে। আগুনে পুড়ে যাওয়া একটি বগিতে থাকা আরও কিছু যাত্রী আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুঁজিবাজারে ফিরছে লটারি প্রথা। এখন থেকে শেয়ার বাজারে আইপিওতে আসা কোম্পানির শেয়ারের বিনিয়োগকারীদের অংশ বিতরণ করা হবে লটারির মাধ্যমে। বুধবার সংশোধিত পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ সংক্রান্ত সংশোধিত বিধি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বিএসইসি। বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে আসতে হলে কোম্পানির ন্যূনতম পরিশোধিত মূলধন থাকতে হবে 30 কোটি টাকা, আর কমপক্ষে 10% শেয়ার ছাড়তে হবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য। আইপিওতে ফিক্সড প্রাইস ও বুক বিল্ডিং দুটি পদ্ধতি বহাল থাকছে। তবে পাবলিক অফারিং এর মাধ্যমে উত্তোলিত অর্থে 90% বাধ্যতামূলকভাবে বিনিয়োগ করতে হবে। ইস্যুয়ারি পোস্ট আইপিও যেই কমপ্লায়েন্সগুলো, এই দায়িত্ব ইস্যুয়ারের উপরেই বর্তাবে। ইভেন পোস্ট আইপিও ফান্ড যেটা ইউটিলাইজেশন, সেটাও ইস্যুয়ারের উপরে বর্তাবে এবং এটা অডিটেড কোনো অডিটরকে দিয়ে অডিট করে এই ধরনের রিপোর্ট প্রতি 3 মাস অন্তর অন্তর দিতে হবে। ঢাকায় এসেছে ফিফা বিশ্বকাপের ট্রফি। সর্বসাধারণের জন্য ট্রফি দেখার সুযোগ নেই।
তবে ট্রফি দেখেছেন জামাল ভুঁইয়া। 7 কেজি স্বর্ণের খাঁটি স্বর্ণের বিশ্বকাপ ট্রফি দেখে অভিভূত জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জানালেন, বিশ্বকাপ ট্রফি ভালো খেলার জন্য অনুপ্রেরণা যোগাবে দলকে। ট্রফির সাথে বাংলাদেশে এসেছে সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার গিলবার্তো, তার সাথে দেখা হওয়াটাও অনুপ্রেরণা জুগিয়েছে জামালকে। বিশ্বকাপ না হলেও যে দল বাংলাদেশের ফুটবল ভক্তদের কিছুটা আশা দেখিয়েছে, জুগিয়েছে ভরসা, সে দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। 2026 বিশ্বকাপের ট্রফি এসেছে বাংলাদেশে। সবাই না দেখতে পেলেও জাতীয় দলের ক্যাপ্টেন দেখেছেন এয়ারপোর্টে যেই। প্রথমবার ট্রফি দেখে বললেন অবাক হয়েছেন অনেকটা। এক্সপিরিয়েন্স জোশ ছিল, টু বি অনেস্ট। Gilberto আসছে with the World Cup trophy, so it is my first time seeing the World Cup trophy, so আমার খুব ভালো লাগছে। আমি তো মনে করছি ট্রফি একটু ছোট, বাট এটা আসলে অনেক বড়। আর জিজ্ঞেস করছি মানে ওয়েট কেমন, সো অলমোস্ট 60 কেজি পিওর গোল। সো এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, আর আমি একটু মানে স্টারস্ট্রাক ছিলাম। 30টি দেশের 75টি ভেন্যুতে এই ট্রফি প্রদর্শন করা হবে। বাংলাদেশে ট্রফি আসায় তা অনুপ্রেরণা যোগাবে দেশের ফুটবলারদের, বললেন ক্যাপ্টেন। Let this be an inspiration to all the footballers যারা হার্ড ওয়ার্ক করতে পারে, practice, whoever wants to be a footballer with this trophy, আমি মনে করি আরো মোটিভেশন আসবে। আর এই ট্রফি I think for the new generation, maybe one day বাংলাদেশ নিজে একটা চ্যাপ্টার লিখতে পারেন in the World Cup sense। ট্রফির সাথে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার গিলবার্তো, তার সাথে দেখা করেছেন জামাল, যা সামনের ম্যাচগুলোতে বাড়তি অনুপ্রেরণা যোগাবে তাকে। ছোটবেলা থেকে আমি ব্রাজিলকে ফলো করছি, কারণ আমার ফার্স্ট ফেভারিট প্লেয়ার ছিল রোনালদো। আর স্পেশালি যেটা আমি গিলবার্তোর সামনে বলছি, তো স্পেশালি এই টিমে আমাকে অনেক ইন্সপায়ার করছে। নাইম হামিদ, ডিবিসি নিউজ।